নমস্কার, গুরুকৃপা হি কেবলম জ্যোতিষে নিজেই ভাগ্য জানুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। এর আগের দিন অর্থাৎ আগের ভিডিওতে আমি আপনাদেরকে কোনগুলো ধনাত্মক রাশি এবং কোনগুলো ঋণাত্মক রাশি দেখিয়েছিলাম, কিন্তু এর যে কার্যকারিতাটা সেটা আমি পরে আস্তে আস্তে আপনাদেরকে বোঝাবো যে ধনাত্মক রাশির কারকতা কি আর ঋণাত্মক রাশির কারকতা কি। তো আজকে যেটা বোঝাবো সেটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখে নিয়েছেন আগেই। উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। আমরা একটা গল্প জানি যে পিতামহ ভীষ্ম দীর্ঘদিন তিনি তীরবিদ্ধ হয়ে শুয়েছিলেন। কেন শুয়েছিলেন? কারণ তার বর ছিল যে তিনি স্বেচ্ছামৃত্যু গ্রহণ করবেন এবং তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা ছিল তিনি উত্তরায়ণে মৃত্যুবরণ করবেন। কারণ আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে উত্তরায়ণে আমাদের যে গোলকধাম অর্থাৎ দেবতাদের যে যাওয়ার রাস্তা, তাদের সাথে যোগাযোগ করার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরো উন্মুক্ত থাকে। আর দক্ষিণায়নে কি হয়? দক্ষিণায়নে এই রাস্তা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমরা সেই সময় ঈশ্বরের সাথে যোগাযোগ সম্পর্ক স্থাপন করতে পারি না। অর্থাৎ এটা করাটা একটু দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়। এবার দেখুন, দুর্গাপূজা হয় কিন্তু দক্ষিণায়নে। দুর্গাপূজা শুরু হচ্ছে দক্ষিণায়নে। দক্ষিণায়নে শুরু হচ্ছেই বলেই আমরা দেবীর সেই জন্য বোধন করি। বোধন যে অনুষ্ঠান, সেই বোধন অনুষ্ঠানটা করানো হয় এই কারণেই, কারণ সেই সময় দক্ষিণায়ন চলে, অর্থাৎ দেবতারা সেই সময় বিশ্রামে থাকে। তাদের যে গোলকধামে যাওয়ার রাস্তা, তাদের সাথে যোগাযোগের রাস্তা পুরো বন্ধ থাকে। সেই জন্য সে সময় অনেক কাকুতি মিনতি করে আমরা মা মহামায়াকে এই ধরাধামে নিয়ে আসি এবং তাকে পূজা করি। কারণ এটা না করলে কিন্তু সে সময় যেহেতু দক্ষিণায়নে সমস্ত দেবতা ঘুমিয়ে থাকে, বলা হয় ঘুমিয়ে থাকে, এবং তাদের দরজা পুরোপুরি বন্ধ থাকে। তো আজকে আমরা এই বুঝবো যে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন ঠিক ব্যাপারটা কি। তাহলে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ব্যাপারটা আমরা বুঝাতে চলে আসি। এবার হচ্ছে একুশে মার্চ টু 22 সেপ্টেম্বর এই 21শে মার্চ থেকে 22শে সেপ্টেম্বর সূর্য মেষ রাশিতে, এইখানে অর্থাৎ রবি মেষ রাশিতে থাকে। একুশে মার্চ ঢুকলো, রবি মেষ রাশিতে ঢুকলো। তারপরে 30 দিন পর রবি আবার বৃষ রাশিতে গেল। এবার বৃষ রাশিতে যেদিন ঢুকলো তার 30 দিন পর আবার মিথুন রাশিতে রবি এলো। অর্থাৎ প্রত্যেকটা রাশিতে রবি কিন্তু 30 দিন করে থাকে, অবস্থান করে।
কর্কট রাশিতে, তারপরে 30 দিন পর রবি আবার কর্কট রাশিতে, তারপরে 30 দিন পর সিংহ রাশিতে, তারপরে হচ্ছে রবি চলে এলো কন্যা রাশিতে। এই 22শে সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে সূর্য অবস্থান করবে। 21শে মার্চ ঢুকলো মেষে, আর 22শে সেপ্টেম্বর কিন্তু রবি কন্যা রাশিতে অবস্থান করছে। এই যে 21শে মার্চ থেকে 22শে সেপ্টেম্বর যতদিন রবি মেষ থেকে শুরু করে কন্যা রাশিতে অবধি পর্যন্ত আসবে, এই সময়টাকে বলা হচ্ছে রবির উত্তরায়ণ ভ্রমণ। রবির উত্তরায়ণ ভ্রমণ। তাহলে 21শে মার্চ মেষে ঢুকলো, আর 22শে সেপ্টেম্বর পর্যন্ত রবি কন্যা রাশিতে থাকলো। এইটাকে বলা হচ্ছে রবির উত্তরায়ণ। তাহলে আমরা জন্মছক যখন বিচার করব তখন দেখব রবি কি উত্তরায়ণে না দক্ষিণায়নে। যদি রবি উত্তরায়ণে থাকে তাহলে রবির একটা ফলাফল একরকম হবে, আবার দক্ষিণায়নে যদি রবি থাকে তাহলে আরেক রকম ফলাফল হবে। তো এবং শুধু রবি না, সমস্ত গ্রহগুলোকেই আমাকে দেখতে হবে তারা উত্তরায়ণে আছে না দক্ষিণায়নে আছে। এরপরে আমি পড়াবো বিভিন্ন গ্রহের যে বলাবল, সেই বলাবল সম্পর্কে অবগত করানোর সময় এগুলো পড়ানো হবে। আপাতত এতটুকুই বুঝে রাখুন, বেশি বুঝতে গেলে মুশকিল। যতটুকু করাচ্ছি ততটুকুই বুঝুন, তবেই সঠিকভাবে বুঝতে পারবেন। এরপরে 22শে সেপ্টেম্বর কি হলো, কন্যা রাশিতে 22শে সেপ্টেম্বর অবধি থাকলো। এরপরে 3 সেপ্টেম্বর থেকে 21 মার্চ, তাহলে এইখানে 20 মার্চ পর্যন্ত, অর্থাৎ 23শে সেপ্টেম্বর রবি চলে আসবে তুলা রাশিতে। রবি এই এত দূর পথ রবি যে আসলো, এটাকে বলা হচ্ছে রবির উত্তরায়ণ পথ। এবার যখনই রবি 23শে সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করলো, তখন হয়ে গেল কি, তেইশে সেপ্টেম্বর যখন তুলা রাশিতে প্রবেশ করলো তখন শুরু হয়ে গেল দক্ষিণায়ন, সূর্যের দক্ষিণায়ন। এইবার রবি এইখানে আসলো, এবার তার 30 দিন পর এইখানে যাবে। এবার এই যে পথ, এই পথটাকে বলা হচ্ছে দক্ষিণায়ন। অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত রবি থাকলে এটাকে বলা হচ্ছে রবির দক্ষিণায়ন পথ। এইখানে রবি 30 দিন পর, আমি বারবার বলছি রবি কিন্তু 30 দিনে একটা রাশিতে থাকে, আর একটা রাশিচক্র পরিভ্রমণ করে কত দিনে, 365 দিনে। আমরা পড়েছি 30 দিন করে হলে 360 হয়, কিন্তু এই যে কিছু 5 দিন সময় বেশি হয়, এর পিছনেও একটা অন্য কারণ আছে। যাই হোক, তাহলে রবি 365 দিনে গোটা রাশিচক্রকে প্রবেশ করছে, তখন 1 বছর হচ্ছে, তখন আমাদের ক্যালেন্ডারে 1 বছর হচ্ছে। এবার আরেকটা নিয়ম এখানে আমি বলে দিই, কত সময় হচ্ছে দেখে নেই, 9 মিনিট হয়েছে। আরেকটা বিষয় বলে দেই এখানে, যে আমরা কিভাবে বুঝব কখন রবি কোন রাশিতে রয়েছে, কিভাবে বুঝব রবি, খুব সাধারণ নিয়ম। যদি বৈশাখ মাস হয়,
রবি এইখানে থাকে, বৈশাখ মাসে রবি এইখানে থাকে, অর্থাৎ 14ই এপ্রিল বৈশাখ মাস শুরু হয়, রবি এখানে থাকে। জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে থাকে, আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে থাকে, শ্রাবণ মাসে কর্কট রাশিতে থাকে, ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে থাকে, আশ্বিন মাসে রবি কন্যা রাশিতে থাকে, কার্তিক মাসে রবি তুলা রাশিতে থাকে, অগ্রহায়ণ মাসে বৃশ্চিক রাশিতে, পৌষ মাসে রবি ধনু রাশিতে। এখন পৌষ মাস চলছে, আপনারা জন্মকুণ্ডলী খুলে দেখে নিতে পারেন যে রবি এখন কোথায় রয়েছে। মাঘ মাসে রবি মকর রাশিতে থাকে, ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে থাকে, আর চৈত্র মাসে থাকে মীন রাশিতে। তাহলে এটা সাধারণ নিয়ম, আপনারা বুঝে যাবেন কিভাবে কখন কোন রাশিতে রবি অবস্থান করছে। তাহলে বৈশাখ মাস থেকে আশ্বিন মাস অবধি কী থাকে? উত্তরায়ণ। আর আশ্বিনের পর থেকে কার্তিক থেকে কি হয়? মীন পর্যন্ত কার্তিক থেকে তুলা থেকে মীন পর্যন্ত, কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত দক্ষিণায়ন। এটা আমরা বুঝে গেলাম। তাহলে বৈশাখ থেকে আশ্বিন মনে করে নিন, বৈশাখ থেকে আশ্বিন হচ্ছে উত্তরায়ণ। তাহলে আশ্বিন মাস দুর্গাপূজা হয়, বলছে না এটা সব সময় তো থাকে না, কিছুটা সময় থাকে, আশ্বিনের কিছুটা সময় পর্যন্ত থাকে, অর্থাৎ 22শে সেপ্টেম্বর অবধি থাকে। এবার 22শে সেপ্টেম্বরে বেশিরভাগই পুজো, বেশিরভাগই 22শে সেপ্টেম্বরের পরেই হয়। এবার কার্তিক মাস থেকে রবি মীন রাশি পর্যন্ত, অর্থাৎ কার্তিক থেকে চৈত্র, তাহলে বৈশাখ থেকে আশ্বিন উত্তরায়ণ, আর কার্তিক থেকে চৈত্র হচ্ছে দক্ষিণায়ন। এটা খুব সাধারণ নিয়ম। আজকে এ পর্যন্তই। এরপরে আবার অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তবে অবশ্যই একটু আমার এই ভিডিওগুলি যদি শেয়ার করতে পারেন, আপনারা একটু যদি লাইক করতে পারেন, কেমন লাগছে সেটা যদি কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি কিন্তু খুব উপকৃত হই এবং আমি বুঝতে পারি যাতে আপনারা দেখছেন এবং আনন্দ পাচ্ছেন এবং শিখছেন। সবথেকে বড় কথা হচ্ছে শিখছেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই। এরপরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।